এই অসভ্য ছোট লোকের বাচ্চা, চোখে দেখে চলতে পারিস না? তোর জন্য আমার এত দামি ফোনটা পরে ভেঙে গেল। আই এম সরি, আমি আসলে দেখতে পাইনি। আসলে আজকে তো ভার্সিটিতে আমার প্রথম দিন, তাই একটু তাড়াহুড়োয় আসছিলাম। দেখে তো মনে হয় কোনো বস্তি থেকে উঠে এসেছিস, তার আবার ভার্সিটিতে পড়াশোনা করার এত শখ কেন? ম্যাডাম সরি, আমি সত্যি আপনাকে দেখতে পাইনি। আমি আপনাকে দেখতে পেলে অবশ্যই আপনাকে এভাবে ধাক্কা দিতাম না। এই তুই কি অন্ধ নাকি? চোখে দেখতে পাস না? আমার মতো মনে হয় তুই আমাকে দেখে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিস, কারণ তোর মতো ফকিন্নি মার্কা ছেলেদেরকে আমার খুব ভালো করেই চেনা আছে। বড়লোকের মেয়েদের দেখলেই ওদের ফাঁসিয়ে প্রেম করার ইচ্ছে জাগে। ম্যাডাম আপনি ভুল ভাবছেন, আমি ওরকম নই। কথাটা বলতেই নিধি আবারও নীলের গালে ঠাস ঠাস করে দুইটা চড় বসিয়ে দিয়ে বলতে থাকে, একে তো অন্যায় করেছিস, তার উপর আবার আমার মুখের উপর কথা বলছিস। তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। নীল তখন আর কোনো কথা না বলে গালে হাত দিয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। এগুলোই দেখছিল ক্যাম্পাসে বসে থাকা সিনিয়র ক্লাসের দুইটা ছেলে। ছেলেগুলো তখন নীলের দিকে এগিয়ে আসলো, তারপর তার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই ছেলে, কি হয়েছে রে এখানে? ওই মেয়েটা তোকে এভাবে মারলো কেন? নীল তখন তাদেরকে সবকিছু খুলে বলল। আসলে নীল আর নিধি দুজনে একসঙ্গেই ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করে। নীল তাড়াহুড়ো করে আসছিল, ঠিক এমন সময় নিধি গাড়ি থেকে নামে, আর তখনই হঠাৎ করে নিধির সঙ্গে নীলের ধাক্কা লেগে যায়। তারপর নীল নিধিকে সরি বললেও নিধি নীলের কোনো কথাই শোনেনি। নিধি শুধু শুধুই নীলকে দোষারোপ করছিল। ক্যাম্পাসের ছেলেগুলো তখন বলতে থাকে, ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি ব্যাপারটা। তাই তোকে একটা কথা বলি, শোন। এই হলো শহরের বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ের থেকে সবসময় দূরে থাকবি। এটা তোর জন্য ভালো হবে। তোকে দেখে তো মনে হয় গ্রামের সহজ সরল ছেলে, তাই সব ঝামেলার মধ্যে নিজেকে জড়াস না। ঠিক আছে ভাইয়া। এই কথা বলে নীল ছেলেগুলোর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। এদিকে ক্লাসরুমে আসতেই দেখতে পায় নিধি তার বান্ধবী নিয়ে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে। ক্লাসরুমের ভেতরে নীলকে দেখা মাত্রই নিধি আড্ডা থেকে উঠে দাঁড়ালো আর নীলকে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তুই আবার আমার পিছু নিতে নিতে আমার ক্লাস পর্যন্ত চলে এসেছিস। তোর সাহস তো কম নয়। আপু আপনি আমাকে ভুল বুঝছেন, আমি এই ক্লাসের স্টুডেন্ট। এই বলে নীল এক কম্পিউটারের সারিতে গিয়ে বসে পড়ে। এদিকে নিধিকে তার বান্ধবীরা প্রশ্ন করতে থাকে এই ছেলের সঙ্গে তার কিভাবে পরিচয়, আর কেনই বা পানি দিয়ে এই ছেলেটার সঙ্গে কথা বলছে। কারণ নিধি সচরাচর সবার সঙ্গে কথা বলে না। নিধি বড়লোক বাপের বিগড়ে যাওয়া একমাত্র মেয়ে। তার মাঝে অহংকার আর দিমাগ অনেকটাই বেশি, যার ফলস্বরূপ নিধি কখনোই সেভাবে কারোর ভালো বন্ধু হয়ে উঠতে পারেনি। যারা নিধির সঙ্গে বন্ধুত্ব করতে আসে তারা শহরের নামকরা ব্যবসায়ীদের সন্তান হতে হবে, কিংবা কোনো কোটিপতি বাবার সন্তান। কিছুক্ষণের মধ্যে ক্লাসের টিচার চলে আসে আর ক্লাস করাতে থাকে। তখনই হঠাৎ নিধি ক্লাস টিচারের উদ্দেশ্যে বলতে থাকে, স্যার, ওই যে নতুন ছেলেটা, ওকে ক্লাস থেকে বের করে দিন। ও ক্লাসে থাকলে আমি ক্লাস করব না। কেন নিধি, কি হয়েছে? ও তো আমাদের ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে। তাছাড়া ওর বিগত বছরের এক্সামগুলোর রেজাল্ট খুবই ভালো, তাই ওকে আমরা এখানে ভর্তি করিয়েছি। আমি এত কথা শুনতে চাই না। এই ছেলেটা ক্লাসে থাকলে আমরা কেউই ক্লাস করব না। আপনি এই ছেলেটাকে ক্লাসরুম থেকে বের করে দিন। সরি নিধি, আমি তোমাকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারলাম না। তোমার যদি এ ব্যাপারে কোনো কথা বলার থাকে তাহলে তুমি প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলবে, কারণ প্রিন্সিপাল স্যার নিজেই দায়িত্ব নিয়ে এই ছেলেটাকে আমাদের ভার্সিটিতে ভর্তি করিয়েছে। এই বলে ক্লাস টিচার নিধির সঙ্গে আর কোনো কথা না বলে ক্লাসে মনোযোগ দিলেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেলেন। তখনই নিধি ক্লাস থেকে বের হয়ে সোজা প্রিন্সিপাল স্যারের কেবিনে চলে গেল আর কোনো অনুমতি না নিয়েই প্রিন্সিপাল স্যারের কেবিনে প্রবেশ করে। এটা দেখে প্রিন্সিপাল স্যার কিছুটা বিরক্ত বোধ করেন। নিধি কেবিনে প্রবেশ করেই প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে থাকে, স্যার, আমাদের ক্লাসে যে নতুন ছেলেটা এসেছে ওকে ভার্সিটি থেকে বের করে দিন। ও যদি এই ভার্সিটিতে পড়াশোনা করে তাহলে আমি এই ভার্সিটিতে পড়াশোনা করব না। আই এম সরি টু সে নিধি, তোমার ইচ্ছাতে সব কিছু হবে না। হ্যাঁ, আমি মানছি তুমি কোটিপতি বাবার একমাত্র আদরের সন্তান, কিন্তু তার মানে এই না যে পৃথিবীতে পড়াশোনা করার অধিকার শুধু তোমার আছে, অন্য কারণেই। ও গরিব বলে কি হয়েছে? এখানে পড়াশোনা করতে পারবে না? এটা কোন হাদিসে লেখা আছে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি আমার কথা শুনবেন না, তাই তো?
আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আজকে এই বাসায় গিয়ে আব্বুর সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। তারপর আমিও দেখতে চাই আপনি কিভাবে এই ছেলেটাকে এখানে পড়াশোনা করতে দেন। এই বলে রাগে গজগজ করতে করতে নিধি সেখান থেকে বের হয়ে চলে গেল। আর মনে মনে বলতে লাগলো, প্রিন্সিপাল স্যার এবং এই ছেলেটা দুজনেরই শেষ পরিণতি সে দেখে নেবে, কারণ তার বাবার অনেক প্রতিপত্তি রয়েছে। তার বাবা চাইলেই সহজে যে কোনো কিছু করতে পারে, তাই এটা তার জন্য বাঁ হাতের খেল। এসব কথা বলতে বলতেই নিধি ক্লাসরুমে চলে আসে। আর তখনই তার বান্ধবীরা তাকে বলতে থাকে, কি ব্যাপার দোস্ত, প্রিন্সিপাল স্যার তোকে কি বললো? নিধি তখন রাগে গজগজ করতে করতে তার বান্ধবীকে প্রিন্সিপাল স্যারের বলা কথাগুলো বলল। আর তারপর পিছনের দিকে তাকিয়ে দেখে নীল তখনও পিছনের বেঞ্চে বসে বইয়ের পাতা উল্টাচ্ছে আর কিছু একটা দেখছে। তখনই নিধি সেখান থেকে উঠে নীলের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, এই ছেলে, তোকে আমি সহ্য করতে পারছি না, তুই এখান থেকে চলে যা। একে তো গাইয়ে খেতে ভূত মার্কা চেহারা, তার উপর আবার এসেছে শহরের নাম করা ভার্সিটিতে পড়াশোনা করতে। আপু, আমার চেহারায় কি কোথাও লেখা আছে আমি শহরের ভালো ভার্সিটিতে পড়াশোনা করতে পারবো না? নিধির মুখে মুখে কেউ কথা বলুক এটা নিধির একদমই পছন্দ নয়। তাই নীল যখন নিধির মুখে মুখে কথা বলছিল, নিধি এটা মোটেও সহ্য করতে পারছিল না। নিধির আগে গজগজ করতে করতে বলতে লাগলো, তোকে দেখে যতটা হাপাগোপা মনে হয়, তুই তো আসলে এতটা হাপাগোপা নস। কারণ ভার্সিটির কোনো ছেলে আমার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলার সাহস পর্যন্ত পায় না, আর তুই কিনা সেখানে আমার মুখে মুখে তর্ক করিস সব সময়। আই এম সরি আপু, আমি আপনার সঙ্গে কখনোই তর্ক করতে চাইনি। আপনি তো আমাকে প্রশ্ন করছেন আর আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, এখানে তর্ক করার কি হলো? নিধি তখন নীলের কথার আর কোনো উত্তর না দিয়ে মেজাজ তুঙ্গিয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। দেখতে দেখতে টিফিন টাইম হয়ে আসলো। নিধি তার বান্ধবীদের নিয়ে ক্যান্টিনে বসে খাবার খাচ্ছে। তখনই হঠাৎ নীল সেখানে উপস্থিত হয় আর ক্যান্টিনের ক্যাফে থেকে একটা স্যান্ডউইচ আর একটা কফি অর্ডার করে। এটা দেখে নিধি আর তার বান্ধবীরা অবাক হয়ে তাকিয়ে থাকে। গ্রামের গাইয়া ভূত মার্কা ছেলে খাবে স্যান্ডউইচ আর কফি? নীল তাদের দিকে না তাকিয়ে তাদেরকে কোনো পাত্তা না দিয়ে নিজের খাবার খেয়ে বিল পরিশোধ করে সেখান থেকে চলে গেল। তখনই নিধির বান্ধবী রিয়া নিধিকে বলতে থাকে, দেখলে দোস্ত, ছেলেটার অ্যাটিটিউড। তুই এখানে আছিস কিন্তু তোকে কোনো কথা না বলেই চুপচাপ ক্যাফেতে আসলো আর খাবার খেয়ে এখান থেকে চলে গেল। ছেলেটা তো সাহস আছে বলতে হয়। চিন্তা করিস না, কিভাবে ওকে কাবু করতে হয় এটা আমার খুব ভালো করেই জানা আছে। দেখিস কিছুদিনের মধ্যে ওকে আমি কাবু করে এখান থেকে বের করে ছাড়বো। এই বলে নিধি আর তার বান্ধবীরা প্রসঙ্গ বাদ দিয়ে খাবার খেয়ে ক্যান্টিন থেকে বের হয়ে আসে। এরপর চলে গেল বেশ কয়েকদিন। ইতিমধ্যে দেখতে দেখতে প্রথম সেমিস্টারের পরীক্ষা চলে আসে। নিধি এখন পর্যন্ত যত পরীক্ষা দিয়েছে কোনো পরীক্ষায় সে ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। এবারও সে মনে মনে ভেবে রেখেছিল সেই প্রথম হবে, কিন্তু বিধাতার খেলা হয়তো একটু অন্যরকম, তাই এবারের খেলাটা ঘুরে গেল। রেজাল্টের দিন সবাইকে চমকে দিয়ে প্রথম স্থান অধিকার করলো নীল। এটা শুনে নিধির মাথায় আগুন ধরে গেল। সে কোনো কিছুই ভাবতে পারছে না। তার মন চাইছে সে এখনই গিয়ে নীলকে খুন করে ফেলবে। একটা হাবাগোবা টাইপের ছেলে এত ভালো রেজাল্ট করতে পারে না। তাই সে প্রচণ্ড পরিমাণে খেপে গিয়ে প্রিন্সিপাল স্যারের কেবিনে গেল আর প্রিন্সিপাল স্যারকে বলতে লাগলো, স্যার, আমি খুব ভালো করেই জানি এখানে 2 নম্বরে কিছু একটা হয়েছে। আমি এর রেজাল্ট মানি না। প্রয়োজন হলে আমি বোর্ড চ্যালেঞ্জ করে আবার পরীক্ষা দেব, কিন্তু ওই ছেলেকে কোনোদিনও আমি আমার আগে যেতে দেব না। আমার মনে হয় না এতে সেরকম কোনো লাভ হবে, কারণ তোমাকে তো আমি আগেই বলেছিলাম নীল ছাত্র হিসেবে যথেষ্ট ভালো। তাছাড়া আমাদের ভার্সিটিতে কোনো রকম 2 নম্বরই কাজ করা হয় না, তাই যেমন লিখেছে সেরকম নম্বর পেয়েছে। এখানে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু নিধি প্রিন্সিপাল স্যারের কোনো কথাই শুনবে না। তার কথা একটাই, সে প্রয়োজন হলে বোর্ড চেঞ্জ করে পরীক্ষা দেবে, কিন্তু নীলের প্রথম হওয়াটা সে মেনে নিতে পারবে না। সেদিন নিধি আর এক মুহূর্তে ভার্সিটিতে না থেকে বাসায় চলে আসে। আর বাসায় এসে রাগে গজগজ করতে করতে এটা ওটা ভাঙতে শুরু করে। আর ওই মুহূর্তে নিধির আব্বু বাড়িতে আসে। নিধি এরকম পাগলামো করতে দেখে নিধির আব্বু নিধিকে প্রশ্ন করে, কি ব্যাপার নিধি, কি হয়েছে? তুমি এরকম কেন করছো? তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন? নিধি তখন সমস্ত ব্যাপারটা তার আব্বুকে খুলে বলে। আর সব কিছু শুনে তার আব্বুও তার সঙ্গে একমত পোষণ করে, কারণ তিনিও বিশ্বাস করেন নিধির চাইতে ভালো রেজাল্ট কেউ আর ভার্সিটিতে করতেই পারে না। তাই তিনি সঙ্গে সঙ্গে ভার্সিটির প্রিন্সিপালকে ফোন দেন
এবং পুনরায় পরীক্ষায় বসানোর কথা বলেন। প্রিন্সিপাল স্যার নিধির আব্বুর কথায় রাজি হয়ে গেলেন, কারণ প্রিন্সিপাল স্যার খুব ভালো করে জানেন নিধি এবং তার আব্বু দুজনেই একটু একগুঁয়ে মানুষ। তারা অন্যের সফলতা দেখতেই পারে না, তারাই সফল, তারাই সব কিছু, এরকমটাই তারা সবসময় মনে করেন। তাই প্রিন্সিপাল স্যার বললেন আগামীকালকেই নিধি এবং নীলের এক্সট্রা পরীক্ষা নেওয়া হবে এবং সেই পরীক্ষায় যে সবচাইতে বেশি নাম্বার পাবে তাকেই ফার্স্ট বলে ঘোষণা করা হবে। এতে নিধি অনেক খুশি হয়, কারণ সে মনে মনে ভাবতে থাকে নীল কখনোই এত ভালো রেজাল্ট করতেই পারবে না, নিধি সবচাইতে ভালো রেজাল্ট করবে। এরকম চিন্তা মনে নিয়ে পরের দিন পরীক্ষার হলে আসেন নিধি এবং নীল দুজনেই। পরীক্ষার সময় শুরু হলো এবং দুজনকেই প্রশ্নপত্র এবং উত্তরপত্র দেওয়া হলো। 1 ঘন্টায় 100 নম্বরের পরীক্ষা দুজনেই যথাসময়ে লেখা শেষ করলো এবং পরীক্ষার খাতা জমা দিয়ে অপেক্ষা করতে লাগলো রেজাল্টের জন্যে। কিন্তু রেজাল্ট তখনও এরকম হবে নিধি এটা কল্পনাও করেনি। সারা ভার্সিটির সমস্ত স্টুডেন্ট এবং সমস্ত টিচাররা অপেক্ষা করছে এই চ্যালেঞ্জিং রেজাল্ট দেখার জন্য। খাতা দেখা শেষ হলো এবং রেজাল্ট প্রকাশ করার সময় ঘনিয়ে আসলো। সবার মধ্যেই টানটান উত্তেজনা কাজ করছিল, কে এই পরীক্ষায় ফার্স্ট হবে আর কে সেকেন্ড হবে এটা জানার জন্য। কারণ ভার্সিটির সবাই জানে নিধি খুব ভালো ছাত্রী, আর হঠাৎ করে একটা ছেলে আসলো আর নিধির চাইতে ভালো রেজাল্ট করলো। এটা ভার্সিটির ছাত্রছাত্রী এবং টিচারদেরও মেনে নিতে একটু সমস্যা হচ্ছে। তাই প্রিন্সিপাল স্যার কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট শিট নিয়ে ক্যাম্পাসে চলে আসেন, কারণ ক্যাম্পাসেই সবাই একসঙ্গে অপেক্ষা করছিল এই দুর্দান্ত মুহূর্তটা উপভোগ করার জন্য। প্রিন্সিপাল স্যার আসা মাত্রই নিধি প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি হলো স্যার, আপনি এরকম কালো মুখ করে আছেন কেন? নিশ্চয়ই আমি ফার্স্ট হয়েছি, তাই তাড়াতাড়ি এই খবরটা প্রকাশ করুন না, শুনে মনটা একটু শান্ত করি। প্রিন্সিপাল স্যার তখনও কোনো কথা বলে না, বেশ কিছুক্ষণ একটু চুপ করে থাকে আর তারপর উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, এবারের পরীক্ষাতেও নিধি নয় নীল ফার্স্ট হয়েছে, মাত্র 1 নাম্বারের ব্যবধানে। কথাটা শোনা মাত্রই নিধির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে এটাও বিশ্বাস করতে চাইল না। সে প্রিন্সিপাল স্যারকে খাতা দেখানোর জন্য বলল এবং প্রিন্সিপাল স্যার তখনই সবার সামনে বড় ডিসপ্লেতে নিধি এবং নীলের খাতা তুলে ধরল। এটা দেখে সবাই হতভম্ব হয়ে রইল, কেউ কিছু বলার সাহস পেল না। আর বলবেই বা কি করে? ভার্সিটিতে আসা হাবাগোবা টাইপের ছেলেটা এত ভালো রেজাল্ট করতে পারবে, এটা তো কেউ কল্পনাও করতে পারছিল না। অপরদিকে নীল তখনও একদম পিছনের সারিতে দাঁড়িয়ে আছে। নিধি এটা দেখা মাত্রই নীলকে খুঁজতে শুরু করে। নিধি নীলকে খুঁজে পেয়ে ক্যাম্পাসের এক সাইডে টেনে নিয়ে আসে আর বলতে থাকে, দেখ, এই পর্যন্ত আমাকে টপকানোর সাহস কেউ দেখাতে পারেনি, তুই এই প্রথমবার আমাকে টপকে যাওয়ার সাহস দেখিয়েছিস। বল, যা ইচ্ছে সবকিছুই মিথ্যে। আরে আপু, আপনি আমার শার্টের কলার তো ছাড়ুন, যা হচ্ছে সব তো আপনার চোখের সামনেই হচ্ছে, তাহলে এখানে সত্য মিথ্যা প্রশ্ন আসছে কোথা থেকে? এই বলে নীল নিধির হাতটা নিজের শার্টের কলার থেকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। এই প্রথমবার নিধি ভার্সিটির ক্যাম্পাসে দাঁড়িয়ে কান্না করে দিল। তার এই পরাজয় সে মেনে নিতে পারছে না। এই প্রথমবার তাকে সেকেন্ড হতে হলো, জীবনে কখনো এরকমটা হয়নি। এই প্রথমবার পরাজয়টা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। ক্যাম্পাস থেকে বের হয়ে সোজা বাড়িতে চলে আসলো, আর বাড়িতে এসেই গতকালকের মতো করে ভাঙচুর শুরু করে দিল। নিধির আব্বু তখন বাড়িতে ছিল না। নিধির আম্মু তখনই নিধির আব্বুকে ফোন করে সমস্ত ব্যাপারটা জানায়। নিধির আব্বু তখন এক মুহূর্ত দেরি না করে মিটিং রেখে তাড়াহুড়ো করে বাসায় চলে আসেন। আর বাসায় এসে দেখতে পান সত্যিই ওনার মেয়ের মেজাজ খুব খারাপ হয়ে আছে। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না। সত্যিই তো ওনার মেয়েকে এখনো পর্যন্ত সেকেন্ড হতে হয়নি, আর ভার্সিটিতে একটা নতুন ছেলে এসেই এরকমটা করে দিল। উনি নিজেও এটা মেনে নিতে পারছেন না। তাই তিনি নিজের মেয়েকে বলতে থাকেন, মা, মাথা ঠান্ডা গরম করিস না, মাথা গরম করে কোনো লাভ হবে না, যা করার মাথা ঠান্ডা রেখে করতে হবে। সব সময় মাথা গরম করে কোনো কিছু করা যায় না। কিছু কিছু সময় আছে যখন মাথা ঠান্ডা রেখে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপর সব কিছু করতে হয়। চুপ করো, তুমি এখান থেকে সরে যাও, আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমার সঙ্গে কথা বলতে এসো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমাকে একা থাকতে দাও। এই কথা বলে নিধি চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তখন তার আব্বু তার সঙ্গে আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে চলে যায়।
কারণ তিনি খুব ভালো করেই জানেন তার মেয়ে যদি রেগে যায় তাহলে কি না কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই। তার চাইতে বরং এটাই ভালো হবে তিনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। তাই ওই মুহূর্তে নিধির রুম থেকে বাইরে বের হয়ে যান। এদিকে নিধি রুমে বসে বসে মনে মনে চিন্তা করতে থাকে, হ্যাঁ সত্যি এটাই যে মাথা গরম করে কোনো কিছুই করা যাবে না, যা করার ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেই করতে হবে। তাই সে মনে মনে চিন্তা করতে থাকে কিভাবে এই ছেলেটাকে বশ করা যাবে, কিভাবে নিজের আয়ত্তে নিয়ে আসা যাবে, আর কিভাবে পথের কাঁটা দূর করতে হবে। তখনই তার মাথায় একটা দারুণ আইডিয়া চলে আসে, আর সে ওই আইডিয়া অনুযায়ী কাজ করবে বলে সিদ্ধান্ত নেয় এবং নিজের মাথা ঠান্ডা করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। অপরদিকে পরের দিন সকাল হতে না হতেই নিধির আব্বু খবর পায় ওনার গতকাল রাতে যে মালবাহী ট্রাকগুলো শিপমেন্টের জন্য যাচ্ছিল সেগুলো কেউ ছিনতাই করে জব্দ করে রেখেছে। কথাটা শুনেই ওনার মাথায় আকাশ ভেঙে পড়ল। অনেক কিছুই ভাবতে পারছেন না, হঠাৎ করে এই শহরে ওনার এত বড় শত্রু কোথা থেকে চলে আসলো। ওনার মালবাহী ট্রাক ছিনতাই করা, উনি সফলতার সঙ্গে দীর্ঘ 20 বছর ধরে এই শহরে রাজত্ব করছেন। 20 বছরে এরকম কোনো সমস্যাই ওনাকে কখনোই পড়তে হয়নি। তাহলে হঠাৎ করে এত বড় শত্রু কোথা থেকে চলে আসলো, এগুলোই ভাবছিলেন তিনি। তখনই হঠাৎ ওনার ফোনে একটা ফোন আসলো। হ্যালো মিস্টার আশরাফ চৌধুরী, আশা করি আপনি এতক্ষণে খবরটা পেয়ে গেছেন। হ্যালো, কে আপনি? আমি কে সেটা আপনার না জানলেও চলবে, তবে একটা কথা মনে রাখবেন, এই তো সবই আমি শুরু করেছি। যতক্ষণ পর্যন্ত আপনাকে পড়তে বসাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। আমি আপনাকে পথে বসিয়েই ছাড়বো। এই সুরের বাচ্চা, কে তুই? তোর পরিচয় দে। কামন ডিয়ার, এত উত্তেজিত হওয়ার কিছুই হয়নি, এখনো সবে তো মাত্র শুরু করেছি। এখনই যদি এভাবে উত্তেজিত হয়ে পড়েন তাহলে তো আপনাকে প্রেসারে স্ট্রোক করবে। প্লিজ শান্ত হন, সময় হলে সব কিছু জানতে পারবেন। এই বলে নীল ফোনটা কেটে দেয়। আর এদিকে নিধির আব্বু ভেবে পায় না কে এই ছেলেটা, আর কেনই বা ওনার সঙ্গে এরকম করছেন। ওনার প্রায় 20 কোটি টাকার মালামাল ছিল। আসলে উনি তো কালো জগতের ব্যবসা করেন, আর ওই কালো জগতে উনি ছিলেন একমাত্র কিং। ওনার প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না। হঠাৎ করে এভাবে প্রতিদ্বন্দ্বী চলে আসছে কোথা থেকে, উনি তো এটাই ভেবে পাচ্ছেন না। অপরদিকে নিধি পরের দিন ভার্সিটিতে এসেই দেখতে পায় নীল ক্লাসরুমে বসে পড়াশোনা করছে। সে তখন নীলের পাশে গিয়ে বসে। তাকে দেখেই নীল একটু সরে বসে। নীল তাকে দেখে সরে বসেছে এটা দেখে সে বলতে থাকে, দেখো, আমাকে দেখে সরে বসার কোনো প্রয়োজন নেই। আমি তোমার সঙ্গে ঝামেলা করতে আসিনি, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি। দেখো, তুমি আর আমি দুজনেই ভালো স্টুডেন্ট, তাই আমি চাই দুজনে একসঙ্গে গ্রুপ স্টাডি করে পড়াশোনা করলে আমরা আরো ভালো কিছু করতে পারবো। কিন্তু আমি তো শহরের স্মার্ট ছেলে নই, আমার সঙ্গে বন্ধুত্ব করলে আপনাকে মানাবে না। আমি তো গাইয়া ভূত, আপনার রেপুটেশনে বাঁচবে। দেখো, আমি এত কিছু জানি না আর এত কিছু জানতেও চাই না। তুমিও পড়াশোনায় ভালো আর আমিও, তাই আমি চিন্তা করেছি দুজনে একসঙ্গে গ্রুপ স্টাডি করে পড়াশোনা করব। তাহলেই আমরা দুজন ভালোভাবে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো, আর এটাই আমার সিদ্ধান্ত। এই বলে নিধি নীলের দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। আর বন্ধুত্বের কথা বলে নীল তখন এত কিছু চিন্তা না করেও নিজের হাত বাড়িয়ে দিল এবং নিধির সঙ্গে বন্ধুত্ব করে নিল। এরপর থেকে নিধি আর নীল দুজন একসঙ্গে প্রথম বেঞ্চে বসতো আর পড়াশোনা করত। ইতিমধ্যে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে, যেটা এখন ক্যাম্পাসের আলোচনার তুঙ্গে আছে। কারণ নিধি যেখানে যার ইচ্ছে তার সঙ্গে কথাই বলতো না, সেখানে কিনা নীলের মতো একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব করেছে। তাই এটা নিয়ে সবসময় ক্যাম্পাসে আলোচনা হতেই থাকে যে এই ব্যাপারগুলো শুনলেও সেগুলো থেকে নিজেকে দূরে রাখে এবং এই ব্যাপারে কারোর কোনো কথার কোনো উত্তর সে দেয় না। এভাবেই চলতে থাকে দিনগুলো। প্রায় 2 মাস পর আজ আবার আশরাফ চৌধুরীর ফ্যাক্টরি থেকে 20 কোটি টাকার ড্রাগ পাচার করা হবে। তাই তিনি বিশেষ প্রোটোকলের ব্যবস্থা করেন যাতে এবার আর কোনো বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় এবং যাতে ওনার এই এতগুলো টাকার জিনিস কেউ আর না আত্মসাৎ করতে পারে। অপরদিকে আজ আবার আশরাফ চৌধুরীর কারখানা থেকে 20 কোটি টাকার ড্রাগ পাচার করা হবে। এটা নীল যে কোনোভাবে জেনে যায় এবং ওই ড্রাগ আত্মসাৎ করার সমস্ত প্রিপারেশন সে নিয়ে নেয়। রাত 11টা বাজে। ফ্যাক্টরির সামনে থেকে বিশেষ প্রোটোকলের মাধ্যমে গাড়িগুলোকে শিপমেন্টের জন্য পাঠানো হলো।
রাত 2টা বাজে। আশরাফ চৌধুরীর বাড়ির ল্যান্ডলাইনে ফোন আসলো। হ্যালো, কে বলছেন? আই এম সরি টু সে আপনার ঘুমের মধ্যে আপনাকে ফোন করতে হলো। দুর্ভাগ্যজনকভাবে জানাতে হচ্ছে আপনার এবারেরও 20 কোটি টাকার ড্রাগস আমি আত্মসাৎ করে নিয়েছি। এই কে? তুমি আমার সামনে আয়। যদি এক বাপের জন্ম হয়ে থাকিস তাহলে আমার সামনাসামনি এসে আমার সঙ্গে যুদ্ধ কর। কাম ডাউন ডিয়ার, বলেছি তো এত উত্তেজিত হবে না। তারপরও আপনি কেন এত উত্তেজিত হচ্ছেন? সময় হলে অবশ্যই সামনে আসব, তবে শত্রুর পরিচয় নয়, খুব কাছের একজন আত্মীয়র পরিচয়ে আসব। তুই আমার এতগুলো টাকার ক্ষতি করে বলছিস তুই আমার আত্মীয়র পরিচয় নিয়ে আমার বাড়িতে আসবি? আমি তোকে বলে দিচ্ছি, তুই যদি কোনোদিন আমার চোখের সামনে পড়িস তাহলে আমি তোকে খুন করে ফেলবো। বললাম তো আপনি পারবেন না। সেটা যেদিন আপনার সামনে আসব সেদিন আপনার সবচাইতে কাছের আত্মীয়র পরিচয় নিয়ে আসব, চাইলেও কিছু করতে পারবেন না। এই বলে নীল ফোনটা কেটে দিল। আর আশরাফ চৌধুরী ঘুম থেকে উঠে সারা বাড়ির চিৎকার চেঁচামেচি করে মাথায় তুলে ফেললেন। তখনই নিধি তার আব্বুর চিৎকার শুনে ড্রয়িং রুমে আসে। তার আব্বুর কাছে জানতে চায় কি হয়েছে। তখনই তিনি সমস্ত ব্যাপারটা সবাইকে খুলে বলেন। এই কথা শুনে নিধি বলতে থাকে, এসব তুমি কি বলছো? এগুলো তো বিশ্বাসই করতে পারছি না। সেই ছোটবেলা থেকে দেখছি তুমি ব্যবসা করছো, কিন্তু তোমার ব্যবসায় কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আর এখন কিনা হঠাৎ করে তোমার শত্রু চলে আসলো। এটা তো জাস্ট বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না। এই যে সবেমাত্র এই নাম্বারটা থেকে আমার মোবাইলে ফোন এসেছিল আর তারপর সব কিছু বললো। এই বলে তিনি নিধির দিকে মোবাইলটা এগিয়ে দেন। নিধি তখন তার আব্বুর মোবাইল থেকে নাম্বারটা নিজের মোবাইলে নিয়ে নেয় আর সঙ্গে সঙ্গে ওই নম্বরে ফোন করে, কিন্তু ফোনটা সুইচ অফ বলে। বেশ কয়েকবার ডায়াল করার পরেও ফোন সুইচ অফ বলছিল, তাই সে বিরক্ত হয়ে নিজের রুমে চলে গেল। আর মনে মনে ভাবতে লাগলো, সত্যিই তো এত বছরে যেখানে কোনো শত্রু ছিল না, এখন হঠাৎ করে কোথা থেকে শত্রু চলে আসলো। এসব চিন্তা করতে করতেই নিজের রুমে চলে আসে। পরের দিন সকালবেলা ভার্সিটিতে যায়। ইতিমধ্যে নীলের সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি হয়, তাই ভার্সিটিতে গিয়ে নীলের পাশে গিয়ে বসে নিধি। আজ নিধির মনটা ভীষণ খারাপ। এটা দেখে নীল জিজ্ঞেস করে, কি ব্যাপার বন্ধু, কি হয়েছে? আজ তোমার এত মন খারাপ কেন? ওই না তো, এমনি কিছু হয়নি, সবই ঠিক আছে। নীল তখন নিধিকে চাপ দিতে থাকে কি হয়েছে সেটা খুলে বলার জন্য, আর বলতে থাকে আজ নিধিকে খুবই বিষণ্ণ দেখাচ্ছে। তাই নিধি বাধ্য হয়ে সবকিছু নীলকে খুলে বলে। সবকিছু শুনে নীল মনে মনে মুচকি মুচকি হাসতে থাকে, কিন্তু সেটা প্রকাশ করে না। এরপর ক্লাসের টাইম হয়ে যায় আর দুজনেই ক্লাসে চলে যায়। তারপর চলে গেল আরও বেশ কিছু দিন। নিধি আর নীল দুজনই যেহেতু ভালো বন্ধু, তাই তারা সময় করে দুজন দুজনের সঙ্গে ফোনে কথা বলতো। এভাবে তাদের সম্পর্কটা আরও গভীরতর হতে থাকে। এটা একসময় এমন এক জায়গায় পৌঁছে যায় যে কেউ কারোর সাথে কথা না বলে থাকতে পারে না। সারাদিনের বেশিরভাগ সময় তারা দুজন ফোনে কথা বলে। এই বিষয়টা ইদানিং আশরাফ চৌধুরী লক্ষ্য করেছিলেন, তাই তিনি নিজের মেয়েকে নিজের রুমে ডেকে আনেন আর জিজ্ঞেস করেন নিধি এভাবে প্রতিদিন কার সঙ্গে কথা বলে। নিধি তখন তার আব্বুকে জানায় সে তার বন্ধুর সঙ্গে কথা বলে, তাই তিনি এই ব্যাপারটা নিয়ে আর বেশি কিছু চিন্তা করলেন না, কারণ মেয়ে এখন বড় হয়েছে আর এখন বন্ধু বান্ধব থাকতেই পারে। কিন্তু তাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বেই সীমাবদ্ধ ছিল না। নিধি নীলের প্রতি অনেকটাই আকর্ষিত হয়ে পড়েছিল, যেরকমটা প্রেমিক প্রেমিকার মধ্যে হয়ে থাকে। একদিন হঠাৎ করে নিধি নীলকে জিজ্ঞেস করে, আচ্ছা নীল, তুমি কি কখনো প্রেম করেছো? আই মিন কাউকে ভালোবেসেছো? আরে তুমি যে কি বলো না, আমার মতো গাইয়া একটা ছেলের সঙ্গে কে প্রেম করতে আসবে? কি বলো, তুমি তো পড়াশোনায় যথেষ্ট ভালো। তাছাড়া আমি তো জানি ভালো ছেলেদের পেছনে মেয়েরা লাইন মেরে থাকে। ধুর, এসব কথা তোমাকে কে বলেছে? আমি কখনো প্রেম করিনি, আর করার মতো চিন্তা ভাবনাও নেই। পড়াশোনা শেষ করব, কিছু একটা করব, ফ্যামিলির পাশে দাঁড়াবো। তারপর যদি মনে হয় বিয়ে করার প্রয়োজন আছে তাহলে বিয়ে শাদী নিয়ে চিন্তা করব, কিন্তু প্রেম থেকে নিজেকে বরাবরের মতোই দূরে রাখতে চাই। কথা বলতে বলতে ক্লাসের টাইম হয়ে যাওয়াতে দুজনে ক্লাসরুমে চলে যায়। আর 2 দিন পর হঠাৎ করেই নিধি নীলকে ফোন দিয়ে জানায় একটু সকাল সকাল ভার্সিটিতে আসার জন্য। যেহেতু নিধির সঙ্গে তার খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছিল, তাই সে নিধির কথা ফেলতে পারতো না। তাই সে সকালবেলা তাড়াহুড়ো করে ভার্সিটিতে চলে আসে। তখন আনুমানিক সকাল 8:30টার মতো বাজে, আর ভার্সিটির টাইম ছিল 9:30। ভার্সিটিতে এসে দেখতে পায় এখনও কেউ আসেনি, তাই সে নিজের ভাঙাচোরা বাটন ফোনটা পকেট থেকে বের করে নিধিকে ফোন করে। হ্যালো নিধি, তুমি কোথায়? আমি তো ভার্সিটিতে চলে এসেছি, তোমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না।
কথাটা বলা মাত্রই নীলের মাথার উপর হঠাৎ করে কোথা থেকে অনেকগুলো ফুলের পাপড়ি এসে পড়ল। নীল তো অনেকটাই অবাক, চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো কোথা থেকে এসে পড়েছে। তখনই নিধি তার সামনে এসে নিধিকে দেখা মাত্রই নিজের চোখ চড়ক গাছ হয়ে গেল। যে মেয়েটাকে সে এই পর্যন্ত ওয়েস্টার্ন টি শার্ট প্যান্ট এগুলোতে দেখেছিল, সেই মেয়েটা আজ কিনা শাড়ি পরে ভার্সিটিতে এসেছে। হ্যাঁ, সে আজ সত্যিই শাড়ি পরে ভার্সিটিতে এসেছে। সেই শাড়ি নয়, নীল রঙের অনেক সুন্দর একটা শাড়ি, সেই সঙ্গে হাতে ম্যাচিং করা কাচের চুড়ি, কানে ঝুমকা, ঠোঁটে লাল লিপস্টিক। একদম মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে। এই কথাটা যেন সে বিশ্বাসই করতে পারছে না। তখনই সে নিজের শরীরে একবার চিমটি কাটলো। এটা দেখে নিধি হেসেই খুঁটি খুঁটি খেল। নিধি হাসতে হাসতে বলতে লাগলো, তুমি কি ভাবছো এটা তোমার স্বপ্ন না, এটা বাস্তব। আর তোমার সামনে আমি নিধি দাঁড়িয়ে আছি। কিন্তু এইসবের কারণটা কি, আমি তো সেটা বুঝতে পারলাম না। তখনই নিধি আর এক মুহূর্ত দেরি না করে হাঁটু গেড়ে নীলের সামনে বসে একটা গোলাপ নীলের দিকে এগিয়ে দিয়ে বলতে থাকে, তোমার সঙ্গে সম্পর্কটা শত্রুতা দিয়ে শুরু হলেও জানি না আমি কখন তোমার সঙ্গে থাকতে থাকতে নিজের মনের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি সত্যি বলছি, তোমায় নিজের জীবনের চাইতে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি একটা সেকেন্ড থাকতে পারি না। তোমার সঙ্গে কথা না বলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তাই আমার মনে হয় তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। আর ইউ ম্যাড নিধি, তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা একদমই ঠিক আছে এবং আমি যা কিছু বলছি সম্পূর্ণ সুস্থ সজ্ঞানে বলছি। আমার মাথায় কোনো সমস্যা হয়নি। দেখো, তুমি কিন্তু আমার সম্পর্কে কোনো কিছু জানো না। আমি কে, কি আমার পরিচয়, আমি কেমন ফ্যামিলি থেকে বড় হয়েছি, কোনো কিছু সম্পর্কে কিন্তু তোমার সেরকম কোনো ধারণা নেই। তুমি শুধু এইটুকুই জানো আমি এই ভার্সিটিতে পড়াশোনা করি। এইভাবে কোনো সম্পর্ক তৈরি হতে পারে না। আমি তোমার ব্যাপারে কোনো কিছু জানতে চাই না। তুমি হয়তো আমাকে এটা বলবে যে তোমার বাবার বিশাল অট্টালিকা নেই, কোটি কোটি টাকা নেই, কিন্তু আমার এইসব কোনো কিছুর প্রয়োজন নেই, কারণ সবকিছুই আমার বাবার রয়েছে। আর আমি হলাম আমার বাবার একমাত্র মেয়ে, তাই বাবার সমস্ত সম্পত্তি আমারই থাকবে। এইসব কিছু নিয়ে আমি কখনোই সেরকম কোনো চিন্তা করি না। তবে আমার তোমাকেই লাগবে, কারণ পৃথিবীতে কেউই স্বয়ং সম্পূর্ণ নয়। তাকে বেঁচে থাকতে হলে একজন সঙ্গীর প্রয়োজন, আর আমার মনে হয় তুমি আমার সেই সঙ্গী। কিন্তু এভাবে কিছু করা ঠিক নয়। তুমি আমায় ভালোবাসবে কিনা সেটাই বলো। আমি তোমার কাছ থেকে আর কোনো কথাই শুনতে চাই না। তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি জীবন রাখবো না, এক্ষুনি গাড়ির নিচে চাপা দিয়ে নিজের জীবন দিয়ে দেব। এই বলে তখনই সে ক্যাম্পাস থেকে বের হয়ে ভার্সিটির বাইরে রাস্তায় চলে আসে। তখনই বিশাল একটা মালবাহী ট্রাক এদিকেই আসছিল। নিধি তখন ওই গাড়ির নিচে ঝাঁপ দিতে যাবে, নীল তখন পিছন থেকে নিধির হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, এই মেয়ে, তুমি দেখছি সত্যি সত্যি পাগল হয়ে গেছো। হ্যাঁ, আমি সত্যি সত্যি পাগল হয়ে গেছি। তোমাকে ভালোবেসে পাগল হয়ে গেছি। যদি জীবনে ভালোবাসার মানুষটাকেই না পাই তাহলে এই জীবন রেখে আমি কি করব? আমি এই জীবন রাখবো না, ছেড়ে দাও আমাকে। নীল তখনই প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে নিধির গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে নিধিকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আর নিধির কানের কাছে এসে মুখ নিয়ে বলতে লাগলো, এই পৃথিবীতে তুমি বুঝি একাই ভালোবাসতে পারো, অন্য কেউ তোমাকে ভালোবাসতে পারে না? আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু তুমি কোটিপতি বাবার একমাত্র মেয়ে, আর আমি গ্রামের সাধারণ একজন ছেলে, তাই তোমাকে ভালোবাসার কথা বলতে পারিনি। কিন্তু তার মানে এই নয় যে তুমি নিজে থেকে এসে আমাকে ভালোবাসার কথা বলবে আর আমি তোমাকে অবহেলা করে চলে যাব। আমিও তোমায় অনেক বেশি ভালোবাসি নিধি। আই লাভ ইউ নিধি। আই লাভ ইউ টু। এই বলে নিধি ও নীলকে শক্ত করে জড়িয়ে ধরে আর তার বুকের মাথা রেখে যে ভালোবাসার নতুন স্বপ্ন বুনতে লাগলো। এরপর চলে গেল আরও কয়েক মাস। ইতিমধ্যে তাদের সম্পর্কটা গভীর থেকে গভীরতর হয়ে গেছে। এদিকে দেখতে দেখতে নিধির আব্বু নিজের ব্যবসাটা আরও গুছিয়ে নিতে শুরু করেছেন, কারণ হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, কাজ তো করতেই হবে। তাই তিনি এবার ঠিক করলেন এবার নিজেই শিপমেন্ট করতে যাবেন। যেমন চিন্তা তেমনই কাজ। দিন তারিখ ঠিক করা হলো এবং যথাসময়ে গাড়ি নিয়ে রওনা দেন। 2 ঘন্টা গাড়ি চলার পর হঠাৎই একটি প্রাইভেট কার এসে রাস্তা আগলে দাঁড়ায়। এবার গাড়ি দাঁড় করাতেই নিধির আব্বু বলতে থাকেন, কি ব্যাপার ড্রাইভার, কি হয়েছে? গাড়ি দাঁড় করালে কেন? ড্রাইভারের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে উদ্দেশ্য করে দেখায় এইটাই সেই গাড়ি, যেই গাড়ির কারণে প্রত্যেকবার শিপমেন্টের গাড়িগুলো উধাও হয়ে যায়। তিনি তখনই গাড়ি থেকে নামেন আর ওই গাড়িটার দিকে রিভলভার তাক করে এগোতে থাকেন। গাড়ির কাছাকাছি গিয়ে গাড়ির ভেতর কে আছে এটা জিজ্ঞেস করতেই গাড়ির ভিতর থেকে নীল বের হয়ে আসে।
আর ওনাকে উদ্দেশ্য করে বলতে থাকে, আসসালামু আলাইকুম। এবার দেখছি আপনি নিজেই চলে এসেছেন। হেকার এত বড় বুকের পাটা, সেটা দেখার জন্য আমি নিজেই চলে এসেছি। তাহলে তুই সেই মানুষটা যে কিনা আমার এতগুলো টাকার জিনিস নষ্ট করেছিস? কি করব বলেন? আপনি আমার বাবাকে পথে বসিয়েছেন। এখন তো আপনার এই সাফল্য আমি আর সহ্য করতে পারছি না। আমাকে তো কিছু একটা করতে হতো, তাই আমিও মাঠে নেমে পড়লাম। আমি তোর বাবাকে পুঁতি বসিয়েছি মানে কি বলতে চাচ্ছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে তুই? কি তোর পরিচয়? তখনই নীল নিজের পরিচয় দেয়। নীলের কথা শুনে আশরাফ চৌধুরীর পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো অবস্থা, কারণ এই লোকটি আর কেউ নয়, ওনারই ব্যবসার প্রতিদ্বন্দ্বী। তবে ওই লোকটার ওনার মতো 2 নম্বরই ব্যবসা ছিল না। উনি ছিলেন একজন গার্মেন্টস ব্যবসায়ী। তবে উনি যে জায়গায় নিজের ফ্যাক্টরি করেছিলেন, ওই জায়গাটা যেন আশরাফ চৌধুরীর এলাকার মধ্যে। ওনার নিজের এলাকার মধ্যে অন্য কেউ সফলভাবে ব্যবসা করবে, এটা উনি সহ্য করতে পারেননি। তাই ওনাকে উচ্ছেদ করার জন্য উনি সর্বপ্রকার চেষ্টা করেন এবং সফল হন, যার ফলস্বরূপ নীলের আব্বুকে রাস্তায় বসতে হয়েছিল। এক রাতের মধ্যেই আশরাফ চৌধুরী নিজের গুন্ডা পান্ডা দিয়ে ফ্যাক্টরি আগুন লাগিয়ে পুড়িয়ে দেন, যার কারণে ওনার ব্যাংক থেকে লোন নেওয়া কোটি কোটি টাকার লোকসান হয়ে যায় এবং সর্বশান্ত হতে হয় ওনাকে। নিজের বাড়ি বিক্রি করেও এই ঋণ উনি শোধ করতে পারেননি, যার কারণে পাগল প্রায় অবস্থা। ওনাকে আত্মহত্যার মতো জঘন্যতম পথ বেছে নিতে হয়। নীল তখন খুবই ছোট ছিল, এত কিছু বুঝতো না, কিন্তু যখন বড় হয়েছে, বুঝতে শিখেছে, তখন তার আম্মুর কাছে এই ব্যাপারে সব কিছুই শুনেছে। যেদিন থেকে সে সব কিছু শুনেছে, সেদিন থেকেই সিদ্ধান্ত নিয়েছে সে তার বাবার মৃত্যুর আর সব কিছু হারানোর প্রতিশোধ নিয়েই ছাড়বে। সব কিছু শোনার পর আশরাফ চৌধুরী নীলকে উদ্দেশ্য করে বলতে থাকে, শোন, তোর বাপকে পরলোকে পাঠিয়ে দিয়েছি, আর এখন কি না তুই এইটুকু পিচ্ছি ছেলে আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছিস? তো কি করব বলেন? আমি বাবার একমাত্র সন্তান। প্রতিশোধ না নিলে বাবার প্রতি অন্যায় করা হয়ে যাবে, তাই তো প্রতিশোধ নিতে মাঠে নেমে পড়েছি। তাহলে তুই কি করতে পারিস সেটাও আমার দেখে নেওয়ার আছে। বলতে না বলতেই পিছনে ফিরে তাকিয়ে দেখেন ওনার পিছন থেকে সমস্ত ট্রাকগুলো মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে গেছে। তিনি ওই মুহূর্তে ওখানেই মাথায় হাত দিয়ে বসে পড়েন আর নীলকে উদ্দেশ্য করে বলতে থাকেন, এগুলো কিভাবে সম্ভব হলো? নীল তখন বলতে থাকে, নীলের দ্বারাই সব কিছুই সম্ভব। প্রতিশোধের আগুন তার ভিতরে দাউ দাউ করে জ্বলছে, তাই সে যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই করতে পারে। কথাটা বলেই সে গাড়িতে উঠে গেল এবং গাড়ি চালিয়ে সেখান থেকে চলে গেল। আশরাফ চৌধুরী তখনও সেখানেই মাথায় হাত দিয়ে বসে আছেন। উনি ভাবতেই পারছেন না মুহূর্তের মধ্যে এত কিছু কিভাবে হয়ে গেল। সকাল 7টার দিকে উনি বাসায় ফিরে আসেন। ওনার মুখে হাজারো চিন্তার ছাপ। নিধি তখন ডাইনিং টেবিলে বসে সকালের নাস্তা করছিল। তার আব্বুকে এরকম বিষণ্ণ মনে বাসায় ফিরে আসতে দেখে জানতে চায় কি হয়েছে। নিধির আব্বু তখন সব কিছু নিধিকে খুলে বলে। নিধি তখন এই বিষয়টা শুনে অনেকটাই ব্যথিত হয়, কিন্তু কিছুই করার নেই। তারপরেও সে তার আব্বুকে শান্ত হতে বলে এবং ঠান্ডা মাথায় চিন্তা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বলে। নিধির এই কথা শুনে নিধির আব্বু নিধিকে বলে, চিন্তা করিস না, আমাকে পথে বসানো অতটা সহজ নয়। আমাকে আঘাত করা যতটা সহজ, আঘাতের প্রতিঘাতে নেওয়াটাও কতটা কঠিন এটা এই ছেলেটা হয়তো জানে না। তবে একে আমি বুঝিয়ে দেবো আমার সঙ্গে পাঙ্গা নিতে আসলে এর পরিণাম কি হয়। এই বলে তিনি নিজের রুমে চলে যান। এদিকে নিধি নাস্তা শেষ করে রেডি হয়ে ভার্সিটিতে আসে। সেদিনও নিধির খুব বেশি মন খারাপ ছিল। এইটা দেখে নীল সেদিনও সব কিছু জেনেও না জানার ভান করে নিধিকে জিজ্ঞেস করে কি হয়েছে। নীলকে তখন নিধি সব কিছুই খুলে বলে আর সে এইসব কথা শুনে মনে মনে হাসতে থাকে, কারণ সব কিছু তো তার জানাই ছিল। তারপরেও সে নিধির থেকে আরও একবার জেনে নিল আর কিছুটা মজাও নিল। আসলে সব কিছু হারিয়ে পথে বসার পর যে কি একটা অবস্থা হয়, সে এটা নিধির বাবা এবং নিধির পুরো পরিবারকে বোঝাতে চায়। এভাবেই চলছিল দিনগুলো। নিধির বাবার প্রত্যেকটা ব্যবসাতে নীল ধাব্বা মারতে থাকলো। বেশ কিছুদিন চলে যাওয়ার পর ইতিমধ্যে একদিন রাতের বেলা নিধি নীলকে ফোন করে জানায় পরের দিন তার জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে তার বাবা বিশাল বড় পার্টির আয়োজন করেছে। ওই পার্টিতে সে নীলকেও উপস্থিত দেখতে চায়, তাই নীল বলল সে আসবে। হাজারো হোক গার্লফ্রেন্ডের জন্মদিন বলে কথা,
সেখানে না এসে কি থাকা যায় নাকি? তাই ওই দিন যথাসময়ে নীল ওই পার্টিতে উপস্থিত হলো। কিছুক্ষণের মধ্যে কেক কাটার সময় ঘনিয়ে আসলো। নিধি কেক কাটতে গেল, তখনই সে নীলকে নিজের কাছে ডেকে নিল। তারপর তাকে সঙ্গে নিয়ে কেক কাটলো। কেক কেটে প্রথমে সে নীলের মুখে দিল, তারপর তার বাবাকে খাইয়ে দিল। তার বাবা এই বিষয়টা বুঝতে পারলেন না। কিছুক্ষণ পরেই তিনি একটু সাইডে নীলকে ডেকে নিলেন আর বললেন, নীল, এখানে কেন এসেছো? নীল তখন মুচকি হেসে জবাব দেয়, বলেছিলাম না যেদিন আপনার সামনে আসব সেদিন একদম খুব কাছের আত্মীয় হয়ে আসব, যখন আপনি চাইলেও আপনার সামনে থেকে আমাকে ছড়িয়ে দিতে পারবেন না। হ্যাঁ, আজ সত্যি আমি আপনার সামনে আপনার খুব কাছের আত্মীয়জন হয়ে এসেছি। আপনার মেয়ে আমাকে ভালোবাসে, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে, এমনকি আমাকে বিয়ে করবে বলেই ঠিক করেছে। তুই মনে হয় ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস। তোর এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। চিন্তা করবেন না শ্বশুরমশাই, চিন্তার কোনো কারণ নেই। মানুষ কি লাখ টাকার খাটে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, নাকি ছেঁড়া খাতায় শুয়েই তো লাখ টাকার স্বপ্ন দেখতে হয়? তাহলেই তো স্বপ্ন পূরণ হয়। আর আমি কিন্তু নিজের থেকে আপনার মেয়েকে ভালোবাসার কথা বলিনি, আপনার মেয়েই নিজের থেকে আমাকে তার ভালোবাসার কথা বলেছে। আপনার মেয়ে যখন নিজে থেকে আমার কাছে এসেছে, তাহলে আমি তাকে ফিরিয়ে দিই কি করে বলেন? হাজার হোক সে আমার প্রতিশোধের আগ্নেয়াস্ত্র বলে কথা। দেখ, তোর যত টাকা লাগে সব আমি তোকে দেব। তুই আমার মেয়ের জীবন থেকে সরে যা। তোর সঙ্গে কোনো সম্পর্ক এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। তাছাড়া আমি আমার বন্ধুকে কথা দিয়ে রেখেছি, আমার বন্ধুর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। তারা সামনের মাসেই বাংলাদেশে আসবে। কথাটা শেষ করার আগেই নীল ওনাকে থামিয়ে দিয়ে আর নিজেই বলতে লাগলেন, যত চেষ্টা করার করে নিতে পারেন, কিন্তু নিধিকে তার থেকে কোনোভাবেই আলাদা করতে পারবেন না। কথাটা শুনে নিধির আব্বু অনেকটাই ক্ষেপে গেলেন আর নীলকে তিনি চ্যালেঞ্জ করলেন, ওনার মেয়েকে তিনি কখনোই নীলের হাতে তুলে দেবে না। ওনার মেয়ের যদি কাউকে বিয়ে করতেই হয়, তাহলে ওনার বন্ধুর ছেলেকেই বিয়ে করতে হবে। হাজার হোক উনি কথা দিয়েছেন বলে কথা, পৃথিবী উল্টে গেলেও উনি ওনার কথার কখনোই বরখেলাপ হতে দেবেন না। নীলও তখন ওনাকে চ্যালেঞ্জ করে ওখান থেকে চলে গেল। এদিকে জন্মদিনের পার্টি শেষ হতে না হতেই আশরাফ চৌধুরী ওনার বন্ধুকে ফোন করে সমস্ত বিষয়টা জানান এবং ওনার বন্ধুর ছেলেকে নিয়ে যত দ্রুত সম্ভব বাংলাদেশে আসার কথা বলেন। উনি নিজে দাঁড়িয়ে থেকে ওনার বন্ধুর ছেলের কাছে নিজের মেয়েকে তুলে দেবেন। এরপর দেখতে দেখতে 1 মাস কেটে গেল। আজকেই আশরাফ চৌধুরীর বন্ধু ওনার ছেলেকে নিয়ে বাংলাদেশে ফিরে এসেছে। নিধি ভার্সিটি থেকে এসে নিজের রুমে শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় হঠাৎ করে তার রুমে কেউ একজন প্রবেশ করলো। তার রুমে সচরাচর কেউ প্রবেশ করে না। হঠাৎ করে কারোর প্রবেশ তাকে অনেকটাই বিচলিত করে তুলল। সে শোয়া থেকে উঠে বসলো আর ছেলেটার দিকে তাকিয়ে বলতে লাগলো, এই ছেলে কে আপনি? হুটহাট করে আমার রুমে কেন ঢুকে পড়েছেন? কারোর রুমে ঢুকতে গেলে অনুমতি নেওয়া লাগে, এটা কি আপনার জানা নেই নাকি? জানা থাকবে না কেন? অবশ্যই জানা আছে, কিন্তু নিজের হবু বউয়ের রুমে ঢুকতে গেলে তো আর অনুমতি লাগে না। মানে হোয়াট ননসেন্স এসব আপনি কি বলছেন? কে আপনাকে বিয়ে করছে আর কি বা আপনার বউ হতে চলেছে? এইসব ফালতু বকা বন্ধ করুন আর এখান থেকে চুপচাপ বের হয়ে যান। যাবো ডার্লিং, অবশ্যই যাবো, তবে এখন নয়, তোমাকে বিয়ে করার পর তোমাকে আমার বউ বানিয়ে তারপর এখান থেকে সোজা সুইজারল্যান্ড চলে যাব। থাপ্পড় চিনেন আপনি? এক্ষুনি দেব কানের নিচে 2টা। সব ফালতু কথা বন্ধ হয়ে যাবে। চুপচাপ আমার রূপ থেকে বের হয়ে চলে যান। এই বলে নিধি কোনো রকম রাজকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজের রুম থেকে বের করে দিয়ে দরজাটা নক করে দিল। সন্ধ্যাবেলা চা খাওয়ার জন্য নিধি ড্রয়িং রুমে আসে, তখন দেখতে পায় ওই ছেলেটা একজন মধ্যবয়স্ক লোক আর তার আব্বু 3 জন একসঙ্গে বসে চা খাচ্ছে। তখনই নিধি তার আব্বুকে উদ্দেশ্য করে বলে, তখন তার আব্বু জানায় রাজ তার বন্ধুর ছেলে এবং রাজের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেবেন। নিধি এই কথা শুনে খুব রেগে গেলেন আর বলতে লাগলো, বিয়েটা তো সে করবে, তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে কেন জানানো হলো না? তখন তার আব্বু বলল, যা করছে নিজের মেয়ের ভালোর জন্যই করছে। নিধি তখন তার আব্বুকে পরিষ্কার জানিয়ে দেয় যে এই ছেলেটাকে সে কোনোভাবেই বিয়ে করতে পারবে না। যে ছেলে অপরিচিত একটা মেয়ের রুমে কোনো প্রকার অনুমতি ছাড়াই প্রবেশ করতে পারে, সেই ছেলেকে আর যাই হোক বিয়ে করা যায় না। কিন্তু তার বাবাও তাকে পরিষ্কার জানিয়ে দিল, বিয়ে যদি করতে হয় তাহলে রাজকেই করতে হবে।
নিধি তখন তার বাবার সঙ্গে আর কোনো তর্ক না করে নিজের রুমে চলে গেল আর বিছানায় বসে কান্না করতে লাগলো। আজ মা বেঁচে নেই বলে কারোর কাছে মনের কথা শেয়ার করতে পারে না, বাবা তাকে কোনো কিছুর অভাব বুঝতে দেয় না, কিন্তু এখন সে একজনকে ভালোবাসে, সেখানে কিনা তার বাবা তাকে বলছে অন্য একজন ছেলেকে বিয়ে করে নিতে। এটা সে কি করে করতে পারবে, কারণ নীলকে সেই মনে প্রাণে ভালোবাসে, তার সঙ্গে এতটা বছর সময় কাটিয়েছে, ভালো মন্দ সব কিছু শেয়ার করেছে, মনের সব কথা তাকে বলেছে, এখন কিনা তাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করতে হবে, এটা নিধি কোনোভাবেই কল্পনা করতে পারে না। এইসব চিন্তা করতে করতেই হঠাৎ তার ফোনটা বেজে উঠল। সে মোবাইলটা হাতে নিয়ে দেখে নীল তাকে ফোন করেছে, তাই সে ফোনটা রিসিভ করলো আর কান্না করতে করতে সবকিছু নীলের কাছে খুলে বলল। সবকিছু শুনে নীল তাকে বলল কোনো চিন্তা না করতে, তাকে নীলের জীবন থেকে কেউ কখনোই কেড়ে নিতে পারবে না। নীল তাকে ভালোবাসে, যত ঝড় তুফানি আসুক না কেন কেউ তাকে নীলের কাছ থেকে আলাদা করতে পারবে না। এই কথাটা শুনে নিধি একটু অসুস্থ হয় এবং কান্না বন্ধ করে রুমেই বসে থাকে। রাত 10টা বেজে যায়। নিধি খাবার খাওয়ার জন্য খাবার টেবিলে যায় না। প্রতিদিন সে সবার আগেই খাবার টেবিলে চলে যেত আর তারপর তার বাবাকে ডেকে নিয়ে আসতো, কিন্তু আজ খাবার টেবিলে যাওয়ার কোনো নামগন্ধই নেই। তার বাবা তাকে অনেকবার ডেকে এসেছে, কিন্তু সে রুমের দরজা বন্ধ করে রুমের মধ্যেই বসে আছে। তার বাবাকে জানিয়ে দিয়েছে তার বাবা যদি নিজের সিদ্ধান্ত না বদলায় তাহলে সে খাবারও খাবে না, কোনো কিছুই করবে না। তার বাবা তখন তাকে আর কোনো কথা না বলে এখান থেকে চলে যায়, কারণ যার যাই হোক না কেন তিনি কখনো শত্রুর হাতে নিজের মেয়েকে তুলে দেবেন না। নিধি তখন মনে এক আকাশ পরিমাণ অভিমান নিয়ে কিছু না খেয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। রাত আনুমানিক 1টার কাছাকাছি রুমের দরজার কারণ নক করার আওয়াজ শুনতে পেল। সে বুঝতেই পারল না এই অসময়ে তাকে কে ডাকতে এসেছে। মনে কিছুটা বল আর কিছুটা আশঙ্কাও কাজ করছে, কিন্তু তারপরও সে নিজের মনে একটু সাহস সঞ্চয় করে দরজার দিকে এগিয়ে গেল। দরজার কাছাকাছি দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কে ওখানে? আমি তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি, প্লিজ দরজাটা খোলো। নিধি তখন রুমের দরজা খুলে আর দরজা খুললেই দরজার বাইরে রাজকে দেখতে পেয়ে নিধি জিজ্ঞেস করে রাজ কেন এখানে এসেছে। রাজ তখন কোনো কথা না বলে নিধির রুমে ঢুকে পড়ে আর দরজাটা বন্ধ করে দেয়। এটা দেখে নিধি অনেকটাই ভয় পেয়ে যায় আর নিধি তখন রাজকে বলতে থাকে, কি হলো? আপনি রুমের দরজাটা কেন বন্ধ করছেন? আপনি এখন রুম থেকে বের হয়ে যান, তা না হলে কিন্তু ভালো হবে না। এই আমি আপনাকে বলে দিলাম। কাম অন বেবি, তুমি এরকম কেন করছো? তোমার আব্বু তো তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, কয়দিন পরেই তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা একান্ত একটু সময় কাটাই তাহলে দোষ কোথায়? এই কথাটা শুনে নিধির মেজাজ অনেক বেশি খারাপ হয়ে গেল। সে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। তার চোখ দুটো একদম লাল হয়ে গেছে, মন চাইছে এক্ষুনি খুন করে ফেলতে, কিন্তু সেটা তো আর করা যাবে না। তারপরেও সে নিজেকে একটু শান্ত রেখে রাজকে এই রুম থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু রাজ এই রুম থেকে বের হয়ে যেতে চায় না। সে আস্তে আস্তে নিধির দিকে এগিয়ে আসছিল। তার চোখ দুটোতে লাল লাসা টুকটুক করছিল, এটা বুঝতে পারে নিধি। তাই সে তখনই পাশে থাকা ফুলের টব দিয়ে রাজের মাথায় সজোরে আঘাত করে, যার কারণে রাজ সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। তখনই চিৎকার দিয়ে সারা বাড়ির মানুষ নিজের রুমে নিয়ে আসে। তার বাবা এমন পরিস্থিতি থেকে কিভাবে হয়েছে এসব কিছুই জানতে চায় নিধির কাছে। তারপর নিধি সবকিছু তার বাবাকে খুলে বলে। সবকিছু শুনে তার বাবা কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। বন্ধুর ছেলে সুইজারল্যান্ডে থেকে পড়াশোনা করেছে আর সে কিনা এমন করতে পারে এটা তার কল্পনাতেও ছিল না। তাই সে তার বন্ধুকে বলে তার ছেলেকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যেতে। তার বন্ধু অনেকটা অপমানিত বোধ হয়ে সেখান থেকে চলে যায়। নিধির বাবা তখন নিধির কাছে ক্ষমা চায়। তখনই নিধি নীলকে বিয়ে করার কথা তার বাবাকে জানায়, কিন্তু তার বাবা পরিষ্কার জানিয়ে দেয় সে নীলের কাছে কখনো নিজের মেয়েকে বিয়ে দেবে না, প্রয়োজন হলে মেয়েকে বিষ খাইয়ে হত্যা করে ফেলবে। নিধি তখন আর কোনো কথা বলার ভাষা খুঁজে পায় না, দরজা বন্ধ করে কান্না করতে থাকে। এরপর চলে গেল প্রায় সপ্তাহখানেক। নিধিকে তার বাবা বাসা থেকে বের হতে দেয় না, ভার্সিটিতেও যেতে দেয় না, রুমে বন্ধ করে রেখেছে। নিধি কোনোভাবে নীলের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। এদিকে নীল নিধিকে দেখতে না পেয়ে ছটফট ছটফট করছে। তখনই নিধির বান্ধবী রিয়ার সঙ্গে নীলের দেখা হয়। নীল তখন রিয়াকে সমস্ত ব্যাপারটা খুলে বলে আর যেভাবেই হোক একটা খোঁজ খবর নেওয়ার জন্য বলে। রিয়া তখন ছলে বলে কৌশলে নিধির সঙ্গে দেখা করতে আসে। নিধির কাছ থেকে সবকিছু শুনে সে সবকিছু নীলের কাছে বলে। নীল তখন মনে মনে চিন্তা করতে থাকে কিছু একটা করতে হবে, কিন্তু পরের দিনই ঘটে গেল এক লোহমস্যক ঘটনা। নিধির আব্বু অফিসের কাজের জন্য বাইরে গিয়েছিল। তখনই রাজ একদল সশস্ত্র গুন্ডা বাহিনী নিয়ে এসে নিধিকে বাসা থেকে তুলে নিয়ে যায়। নিধির বাবা বাসায় এসে দেখতে পায় নিধিকে কেউ তুলে নিয়ে গেছে, কিন্তু সেটা তিনি জানেন না।
তখনই তিনি বাসার সিসিটিভি ফুটেজ চেক করেন আর দেখতে পান রাজ ওনার মেয়েকে তুলে নিয়ে গেছে। তাই তিনি সঙ্গে সঙ্গেই রাজের বাবার কাছে ফোন করেন, নিজের মেয়েকে ফেরত পাওয়ার আকুল আবেদন করেন। কিন্তু রাজের বাবা ওনার কোনো কথাই শোনেন না। রাজের বাবা ওনাকে পরিষ্কার জানিয়ে দেন রাজের সঙ্গে ওনার মেয়ের বিয়ে দিলে তবে উনি মেয়েকে ওনার কাছে আসতে দেবেন। তিনি তখন বলেন তিনি তো রাজি, কিন্তু মেয়ে রাজি না, এতে তিনি কি করবেন? রাজের বাবা তখন বলেন ওনার সমস্ত সম্পত্তি রাজের নামে লিখে দিতে, তাহলেই ওনার মেয়ে রাজি হয়ে যাবে। এই কথাটা শুনে নিধির বাবা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এই বন্ধুকে এত বিশ্বাস করে, এত ভালোবাসে, যার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিবে বলে চিন্তা করছে, সেই বন্ধুকে না এত বড় একটা কথা বলল। ওনার সমস্ত সম্পদ বন্ধুর ছেলের নামে লিখে দিতে তিনি কিছুই চিন্তা করতে পারছেন না। তারপরেও তিনি সমস্ত সম্পত্তির দলিল নিয়ে বাসা থেকে বের হয়ে পড়েন। নিজের একমাত্র মেয়ে বলে কথা, এতে তো আর তিনি কখনো কষ্ট পেতে দিতে পারে না। তাই রাজের বাবার দেওয়া ঠিকানা অনুযায়ী তিনি চলে আসেন। নিধিকে একটা রুমে আটকে রাখা হয়েছে, তার হাত পা বাঁধা অবস্থায় একটা চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। নিধি চিৎকার চেঁচামেচি করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কেউ তার কোনো কথাই শুনছে না। প্লিজ আমাকে ছেড়ে দাও, তোমরা আমার সঙ্গে এরকমটা করতে পারো না। আমি মরে গেলেও তোমাকে বিয়ে করব না। আমি নীলকে ভালোবাসি। তুমি হয়তো জানো না নীল আমাকে কতটা ভালোবাসে। নীল যদি এই কথাটা জানতে পারে তুমি এখানে আমাকে জোর করে আটকে রেখেছো, তাহলে হয়তো এখানে এসে কিয়ামত ঘটিয়ে দিতে পারে। ও মা, তাই নাকি? তাহলে তো আমারও দেখতে হয় তোর বয়ফ্রেন্ড কত বড় শিয়ানা হয়েছে। ঠিক আছে, এই নিয়ে আমার মোবাইল আর তোর বয়ফ্রেন্ডকে ফোন কর। এটা দেখে সে মনে মনে একটু খুশি হলো, কারণ এই তো সুযোগ এসেছে নীলকে সমস্ত ব্যাপারটা জানানোর জন্য। নীল নিশ্চয়ই নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর হয়ে যেতে দেবে না। তাই নিধি সঙ্গে সঙ্গে মোবাইলটা হাতে নিল আর নীলের নম্বরটা ডায়াল করলো। 3বার রিং হওয়ার পরে নীল ফোনটা রিসিভ করলো। নীল ফোন রিসিভ করতেই নিধি বলতে থাকে, নীল তুমি কোথায়? লাউড স্পিকারে দেওয়া ছিল, তাই রাজ এই কথাগুলো শুনতে পেল। রাজ তখনই নিধির কাছ থেকে ফোনটা কেড়ে নিল আর বলতে লাগলো, তোর ভালোবাসার পাখিটা আমার কাছে বন্দি হইয়া আছে। তুই নাকি খুব বড় শিয়ানা। তাহলে আয় আমার কাছে, তোর সঙ্গে একটু সামনাসামনি যুদ্ধ করতে চাই। আমার আবার যুদ্ধ করতে বেশ ভালোই লাগে। আমিও দেখতে চাই তুই কেমন যুদ্ধ করতে পারিস। বলে সে আসবে এবং নিধির গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে। যদি তার ভালোবাসার মানুষটার গায়ে একটা ফুলের টোকা লাগে তাহলে সে কিয়ামত ঘটিয়ে ফেলবে। এই কথাটা বলে ফোনটা কেটে দেয় আর তখনই বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে পড়ে। ফোনের মধ্যেই সেখানে পৌঁছে গেল একটা পরিত্যক্ত বাড়ি। চারপাশে কোনো বাড়িঘর বা অন্য কিছুই নেই। সারা বাড়ি ভর্তি রাজের সশস্ত্র সেনাবাহিনী। নীল সেখানে আসা মাত্রই সমস্ত গুন্ডা বাহিনী নীলকে ধরে ফেলে। তখন তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে বন্দুক নিচে করতে এবং নীলকে তার কাছে আসতে দিতে। নীল তখন রাজের কাছাকাছি যায়। তখনই রাজ বলতে থাকে, দেখ, পাখিটা বিয়ে করার জন্য সেই সুইজারল্যান্ড থেকে ছুটে চলে এসেছে, কিন্তু পাখিটা বলছে আমাকে বিয়ে করবে না। বিয়ে করলে করুক, না করলে নাই, তাতে আমার কোনো সমস্যা নেই। শুধু পাখিটাকে বল ওর বাবার সম্পত্তি আমার নামে করে দিতে, তাহলেই তোরা 3জন এখান থেকে সুস্থ অবস্থায় ফিরে যেতে পারবি। আর তা না হলে তোর পাখি তো মরবে, সেই সঙ্গে তোরা দুজনও এখান থেকে নিজেদের জীবন নিয়ে বেঁচে ফিরতে পারবি না। তাই তো একটু বুঝিয়ে বল। তা শুনে নীল হাসতে শুরু করে। রাজ তখন নীলের হাসির কোনো কারণ খুঁজে পায় না। তখনই হাসি বন্ধ করে বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। আবার বলতে শুরু করে, আজ থেকে 20 বছর আগে নীলের বয়স তখন 5 বছর ছিল। তখন রাজের বাবা আর নিধির বাবা দুজনে মিলে গুলি করে হত্যা করেছিল নীলের বাবাকে, যেটার সিসিটিভি ফুটেজ নীল দেখেছে, কিন্তু এতদিনেও কিছু করতে পারেনি। তবে আজ দুজনকে একসঙ্গেই পেয়ে গেছে আর সে কাউকেই ক্ষমা করবে না। মাত্রই রাজের হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে রাজের আব্বু আর রাজকে গুলি করে মেরে ফেললো। এটা দেখে নিধির বাবা অনেক ভয় পেয়ে গেল এবং দৌড়ে এসে নীলের পা দুটো জড়িয়ে ধরে বলতে লাগলো, নীল বাবা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি না আমার মেয়েকে ভালোবাসো, তুমি কি চাও তোমার ভালোবাসার মানুষটা এতিম হয়ে যাক? তখন নিজের হাত থেকে বন্দুকটা ফেলে দিল। নিধির বাবাকে টেনে তুলে দাঁড় করালো আর বলতে লাগলো সে কখনোই তার ভালোবাসার মানুষটার চোখে পানি দেখতে চায়। ভালোবাসার মানুষটা সব সময় ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই তার কামনা বলে সে নিধিকে ছাড়িয়ে নিল। আর তারপর নিধিকে তার আব্বুর হাতে তুলে দিয়ে বলে, নিজের আব্বু যদি রাজি হয়ে নিধিকে তার হাতে তুলে দেয় তাহলে সে নিধিকে নিজের বাড়ির বউ বানিয়ে ঘরে তুলে নেবে, তা না হলে নিজের ভালোবাসা ভুলে যাবে। বাবা তখন নিজের ভুল বুঝতে পারে আর এক মুহূর্ত দেরি না করে নিজের মেয়েকে নীলের হাতে তুলে দিলেন। দেখো বাবা, জীবনে যেটুকু ভুল করেছি তো করেছি, আর কোনো ভুল করতে চাই না। তুমি প্লিজ আমার ভুলের শাস্তি আমার মেয়েকে দিও না। আমার মেয়েটা ছোটবেলায় তার মাকে হারিয়েছে। মায়ের আদর, স্নেহ, ভালোবাসা কি জিনিস সেটা বুঝতে পারিনি। আমি কতটুকু দিতে পেরেছি সেটা জানি না। আমি একজন আদর্শ বাবা হয়ে উঠতে পারিনি, কারণ আমি সব সময় আমার মেয়ের পিছনে নয়, টাকার পিছনে ছুটেছি।
তারপর তিনি বললেন, ওনাকে থামিয়ে দেয় আর নিজেই বলতে থাকে, এসব কিছু মানুষের জীবনে হয়েই থাকে। সবসময় সব কিছু ধরে বসে থাকলে চলে না। কিছু কিছু সময় আছে, কিছু কিছু জিনিস জীবন থেকে একেবারে বাদ দিয়ে দিতে হয়, আর এই জিনিস থেকে বাদ দিয়ে দিলেই ভালো থাকা যায়। নীল নিধিকে তার বাবার কাছে ফিরিয়ে দিয়ে বলে সে তার আম্মুকে নিয়ে তাদের বাড়িতে আসবে এবং তার আম্মুকে সঙ্গে নিয়ে নিধিকে বউ সাজিয়ে নিজের বাড়িতে নিয়ে যাবে। যদিও ওটাকে এখন বাড়ি বলা যায় না, টিনের ভাঙাচোরা ছোট্ট একটা ঘর। এই বলে নীল সেখান থেকে সোজা নিজের বাড়িতে চলে তার আম্মুকে সমস্ত ঘটনা খুলে বলে। সব কিছু শুনে তার আম্মু প্রথমে বিষয়টা মেনে না নিলেও পরে ছেলের জোরাজুরিতে সব কিছু মেনে নিল। বললেন তিনি নিধিকে নিজের বাড়ির বউ বানিয়ে নিয়ে আসবেন। এরপর চলে গেল 1 সপ্তাহ। নীল আর তার আম্মু দুজনেই নিধি আর নিধির বাবার সঙ্গে দেখা করতে গেছে। সে বললে ভুল হবে, বিয়ে করিয়ে নিধিকে তাদের বাড়িতে নিয়ে আসতে গেছে। ঘরোয়াভাবেই ছোট্ট একটা আয়োজন করা হয়েছে। চাইলে বিশাল বড় অনুষ্ঠান করে জাঁকজমকপূর্ণ আয়োজন করে অনুষ্ঠান করতে পারত, কিন্তু সেরকম চিন্তাভাবনা তাদের নেই। তাই ছোট্ট করে আয়োজন করা হয়েছে। সুষ্ঠুভাবে বিয়ের আয়োজন শেষ হয় আর তারপর নিধিকে নিয়ে নীল নিজের বাড়িতে চলে আসে। কিছুদিন পরেই নীলের শ্বশুরমশাই নীলকে ডেকে পাঠায়। শ্বশুরমশাইয়ের খবর শুনে নীল ছুটে যায়। শ্বশুরমশাই তাকে খবর দেয় নিজের সমস্ত ব্যবসা বাণিজ্য নীলের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য, কিন্তু নীল সেই সব দায়িত্ব নিতে চায় না। এগুলো জীবন থেকে চলে গেছে, সেগুলো আর জীবনের সঙ্গে জড়াতে চায় না। এই বলে নীল সেখান থেকে চলে আসে। কিন্তু তিনিও নাছোড়বান্দা, এখন বয়স হয়েছে, তিনি এখন আর ব্যবসার দায়িত্ব নিজের কাছে রাখতে চায় না। সব কিছু ছেড়ে ছুড়ে এখন একটু শান্তিতে জীবন কাটাতে চান। তাই তিনি নিজের সমস্ত সম্পত্তি নীলের নামে লিখে দেন আর সেই উইল নিয়ে তিনি নীলের বাড়িতে চলে আসেন। তারপর সেটা অনেক অনুরোধের পর নীলের হাতে তুলে দিতে সক্ষম হন। নীল আশরাফ চৌধুরীর সমস্ত ব্যবসা দেখাশোনা করছে, তবে এখন আর অবৈধ কোনো ব্যবসা নাই, সব কিছুই বৈধ। আগের মতো নোংরা কাজগুলো আশরাফ চৌধুরী ছেড়ে দিয়েছেন অনেক দিন আগেই, কারণ নিজের মেয়ের কথা চিন্তা করতে হবে তো। মেয়ের এখন বিয়ে হয়েছে, মেয়ের শ্বশুর বাড়িতে আছে, তাই এখন কোনো খারাপ কাজ করলে সেটার মাসুল মেয়েকে গুনতে হবে। মেয়েকে লোকের কাছে খারাপ কথা শুনতে হবে, ছোট হতে হবে, এগুলো তিনি কখনোই মেনে নিতে পারবেন না। তাই তিনি খারাপ কাজগুলো ছেড়ে দিয়েছেন, এখন ভালো হওয়ার চেষ্টা করবেন। তাই তো তিনি সব ভুলে নীলকে নিজের আপন করে নিয়েছেন। নিজের মেয়ের নামে সমস্ত সম্পত্তি না দিয়ে নিজের মেয়ের জামাইয়ের নামে সমস্ত সম্পত্তি দিয়েছেন। এরপর চলে গেল প্রায় 2 বছর সময়। সেদিন বিকেলবেলা নীল আর নিধি দুজনে ব্যালকনিতে বসে আছে। তখনই নিধি নীলকে বলতে থাকে, নীল, আমাদের সময়টা কিভাবে এত তাড়াতাড়ি চলে গেল বুঝতেই পারলাম না। বিয়ের প্রায় 2 বছর হতে চললো। হ্যাঁ, সময় কত তাড়াতাড়ি চলে যায় সেটা বোঝাই যায় না। আসলে সময়ের সঙ্গে দৌড়েও কুল পাওয়া যায় না। নীল, আমি তোমাকে কিছু বলতে চাই। এভাবে বলার কি আছে? যেটা বলার চট করে বলে ফেলো। দেখো, আমি যে হেয়ালি একদম পছন্দ করি না, এটা তো তুমি ভালো করেই জানো। আমি মা হতে চাই। নিধির এই কথাটা শুনে নীল একবার নিধির দিকে তাকালো। নিধির লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে, নীলের দিকে তাকানোর সাহসটাও পাচ্ছে না। নীল তখন তার মুখটা একটু উঁচু করে ধরে তার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ সত্যি তো, এটা তো একদম ভুলেই গিয়েছিলাম। দেখো, সব কিছু চাপে পড়ে আমাদের চেয়ে একটা ছোট্ট সোনা বাচ্চা লাগবে, এটা ভুলেই গিয়েছিলাম। আই এম সরি বউ। শুধু সরি বললেই হবে, আর কিছু লাগবে না? নীল তখন নিধিকে টান দিয়ে নিজের কাছে টেনে নিল আর নিধির কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, বুঝেছি তো, তোমার একটা ছোট সোনা বাচ্চা লাগবে, এনে দেবো, চিন্তা নেই। আমার তো এখনই চাই। ও মা, তাই বুঝি, তাহলে দেরি কেন, চলো রুমে। এই বলেই নীল নিধিকে নিয়ে রুমে চলে আসলো আর রুমের দরজা জানলা সব বন্ধ করে দিল। এটা দেখে নিধি জিজ্ঞেস করতে থাকে, কেন নীল ঘরের দরজা জানলা বন্ধ করছে? নীল তখন নিধিকে বলে তার বউ শুধুমাত্র তার ব্যক্তিগত জিনিস, তার বউকে সে আদর করবে। এটা কি সবাইকে দেখাতে হবে নাকি? আর কেউ দেখে গেলে তার বউটা লজ্জা পাবে তো, তাই। এই বলে নিধিকে বিছানায় শুইয়ে দিলে আর তার কাছে চলে আসলো। নিধির উপর আধশোয়া হয়ে নীল বলতে থাকে, জানো, তোমায় প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই তোমায় ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি সব কিছু ছক করে তারপরে অপারেশনে নেমেছিলাম। মানে আমি কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, যা হওয়ার তা হয়ে গেছে, এখন এসব কথা বাদ দাও। এখন আর পুরনো কথাগুলো মনে পড়তে চাই না। পুরনো কথা বলে মনে করে নিজেদেরকে আর কষ্ট দিতে চাই না। এখন আমাদের সুখের সময় এসেছে, এখন সুখে শান্তিতে ভালো থাকতে চাই। এই কথা বলে নীল নিধির উপর একেবারে শুয়ে পড়ল আর নিধিও তখন নীলকে ভালোবেসে নিজের কাছে টেনে নিল। নীল নিধির গলার কাছে চুলগুলো সরিয়ে নিধির গলায় আলতো করে একটা চুমু খেলো।
স্পর্শ পেয়ে কিছুটা কেঁপে উঠল। নীল সেটা বুঝতে পেরে আবারও অন্য পাশে চুমু খেলো। নিধির শরীরটা একদম কেঁপে উঠল। নীল তখন নিধিকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে থাকে, ছোঁয়া পেয়ে এরকম করছো? যখন পুরো ভালোবাসা উজাড় করে দেব তখন কি করবে? জানি না, কিন্তু সম্পূর্ণ ভালোবাসা আমার চাই। এই বলে নিধি নীলকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। নীলও তখন এক মুহূর্ত সময় নষ্ট না করে নিধিকে নিজের আরও কাছে টেনে নিল আর ভালোবাসার উষ্ণতায় উষ্ণতা করতে লাগলো। আর ছোট্ট একটা বাবুসোনা আনার মিশনে নেমে পড়ল। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটাই এই পর্যন্ত। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা একটা ছোট্ট কমেন্টে জানাবেন।